প্রফেসর ইউনূসের বিরুদ্ধে পরপর দুইটা রিট, তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা, তার এবং তার উপদেষ্টাদের এবং তার শাসনামল নিয়ে তদন্ত কমিশন করা, এই দুইটা রিটই হাইকোর্টে সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে। সেটাকে নিয়ে আলোচনা ছিল যে প্রফেসর ইউনূস সরকারের ব্যাপারে কোনো অভিযোগ কোথাও আসলে টিকবে না। হয়তো পরিস্থিতি কখনো যদি পাল্টায় তাহলে হয়তো টিকবে, এই মুহূর্তে টিকবে না। অনেকে আবার অভিযোগ করেন যে প্রফেসর ইউনূসকে গুরুত্ব দিয়েই, তার সঙ্গে সমঝোতা করেই এই সরকার এক ধরনের পথ চলছে। এই ক্ষেত্রে প্রফেসর ইউনূসের ভূমিকা যতটা না গুরুত্বপূর্ণ, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমেরিকার প্রভাব, এই কথাটাও অনেকে বলতে চেষ্টা করেন। অনেকে আবার এই গুজবও ছড়িয়েছেন যে বর্তমান সরকারের ঊর্ধ্বতন ডিসিশন মেকার একজনের সঙ্গে প্রফেসর ইউনূসের গুলশানে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। সেখানে প্রফেসর ইউনূস আর্জি জানিয়েছেন যে এই আদালতে যে কাজগুলো হচ্ছে তার সরকারের বিরুদ্ধে, তার বিরুদ্ধে, এগুলো যেন কোনোভাবে হতে দেয়া না হয়, তাকে যেন কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতিতে ফেলা না হয়, এই ধরনের একটা সমঝোতার চেষ্টা তিনি করেছিলেন। আমরা এই গুজবটা এখন পর্যন্ত গুজবই বলছে, যেহেতু এর কোনো অথেন্টিক প্রমাণ নেই। এগুলো ছড়িয়ে পড়া, গুজব না বলে গুঞ্জন বলি, যে এই গুঞ্জনগুলো ছড়িয়ে দেয়া হয়েছে। জানি না সত্য কি মিথ্যা। এবার সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মামলা, তার কর্মকাণ্ডের বিরুদ্ধে মামলা, এবং সেই মামলায় আসামি হবেন 1 নাম্বার প্রফেসর ইউনূস এবং 2 নাম্বার আসিফ নজরুল। সত্যিই কি সেই মামলা হচ্ছে? সত্যি কি সেরকম কোনো মামলা আদালতে গ্রহণযোগ্য হবে? সত্যি কি সেই ধরনের মামলা আদালতে করলেও সেই মামলা খারিজ না করে দিয়ে সেই মামলার মেরিট অনুযায়ী সেগুলোকে সামনে এগোনোর অনুমতি দেয়া হবে? চলুন এই সুপ্রিম কোর্টের আইনজীবী কি বলছেন, কি তার ভাষ্য, কি তার যুক্তি, একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম প্রফেসর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ এবং মামলায় 1 নাম্বার আসামি তিনি, 2 নাম্বার আসিফ নজরুল। সুপ্রিম কোর্টের এক আইনজীবী এরকম অভিযোগ করেছেন যে এই ব্যাপারটা সামনে এগোবে, এবং তিনি আশা প্রকাশ করছেন যে খুব দ্রুতই পরিস্থিতি পরিবর্তন হবে। পরিস্থিতি পরিবর্তন হলে প্রফেসর ইউনূসের সরকারের নানা কর্মকাণ্ড, শুধুমাত্র একটা না, বহু কর্মকাণ্ডের বহু মামলা হবে, এবং সব মামলাতে 1 নাম্বার আসামি হবেন প্রফেসর ইউনূস এবং 2 নাম্বার আসিফ নজরুল। কি বলছেন তিনি অ্যাকচুয়ালি? কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী বলছেন 1 নাম্বার আসামি হবেন ইউনূস, 2 নাম্বার আসিফ নজরুল। কি বলছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট AKM শরীফ উদ্দিন? তিনি বলছেন, অন্তর্বর্তী আমলে প্রতিটি হত্যা মামলার 1 নাম্বার আসামি হবেন ইউনূস, 2 নাম্বার আসামি হবেন আসিফ নজরুল। অর্থাৎ প্রফেসর ইউনূসের আমলে যত হত্যাকাণ্ড ঘটেছে সেগুলো যদি কখনো মামলা হয় তাহলে সব মামলাতেই 1 নাম্বার আসামি প্রফেসর ইউনূস হবেন। যেমন জুলাই অভ্যুত্থানে যত মামলা হয়েছে তার ম্যাক্সিমাম মামলাতেই শেখ হাসিনাকে 1 নাম্বার আসামি করা হয়েছে। এই ক্ষেত্রেও একই ফর্মুলার কথা তিনি বলছেন। আমরা জানি না কি হবে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তিনি কালের কণ্ঠকে বলেছেন, 5 আগস্টের পর কোনো বিচারই হয়নি। রাষ্ট্রের মদদেই মব কিলিং হয়েছে। রাষ্ট্রের মদদে আমাদের এখানকার বিচারপতিদের হুমকি দিয়ে গেছে টেরোরিস্টরা। বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা হলো আদালত। টেরোরিস্টরা এখানে এসে মিছিল করেছে। অর্থাৎ আদালতে যারা মব করেছে তাদেরকে এই আইনজীবী টেরোরিস্ট বলছেন। এই দৃশ্য আমরা দেখেছি। এই দৃশ্যেরও বিচার হবে, অপেক্ষায় থাকেন। অপেক্ষায় থাকতে বলছেন তিনি কি মনে করছেন যে এই দৃশ্যের এই দৃশ্য আমরা দেখব তখন যখন আওয়ামী লীগ ফিরে আসবে, এবং এটাও বিশ্বাস করছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে, ফিরে এসে এই কর্মকাণ্ডগুলোকে বিশ্বাসযোগ্য করে তুলবে? সেরকম বাস্তবতা তো আমরা এখন পর্যন্ত দেখছি না। এই আইনজীবী বলেন, বিচারপতিদের সম্পর্কে বাজে মন্তব্য করে তাদের এখান থেকে বিতাড়িত করা হয়েছে। এইটার ইমাম ছিলেন ইউনূস আর আসিফ নজরুল। অর্থাৎ এই মব কাণ্ডের ইমাম বলছেন ইউনূসকে, অর্থাৎ মবের ইমাম ইউনূস। আমরা এর আগে গণতন্ত্রের ইমাম দেখেছি একজনকে, এবার মবের ইমাম বলা হচ্ছে। এই অপরাধীদের বিচার হবে, সেই দিন বেশি দূরে না। তার অপরাধ হলো রাষ্ট্র অপরাধীদের প্রোটেকশন দিয়েছে। অর্থাৎ রাষ্ট্র সমস্ত অপরাধীদের বিচার না করে প্রোটেকশন দিয়েছে। এটা সব থেকে বড় অভিযোগ হবে। তিনি আরো বলেছেন, 5 আগস্টের পরে
সুপ্রিম কোর্টে ভোট নাই, ঢাকা বারে ভোট নাই, তাহলে 5 আগস্টের পরে কি হয়েছে? 5 আগস্টের আগে সবই ভালো ছিল। 5 আগস্টের আগে দেশের মানুষের ন্যায্য অধিকার ছিল। তিনি বলেন মানুষ আগে টাকা নিয়ে বাজারে যেতে পারত, এখন মানুষ টাকা নিয়ে বাজারে যেতে পারে না। গতকাল শহীদ মিনারের সামনে এক লোককে ধরে টাকা নিয়ে গেছে 250 থেকে 300 টাকা, বলে যা আছে তাই দিয়ে দাও, একটা রাম রাজত্ব চলছে। অর্থাৎ 250-300 টাকাও ছিনতাই হচ্ছে, এই কথা তিনি বলছেন। আইনজীবী আরো বলেছেন ইউনূস আমলে একটা ছেলেকে ইট দিয়ে থেঁতলে মেরে দেয়া হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাত খাওয়া অবস্থায় একটা ছেলেকে মেরে ফেলা হলো, এটা কারা করেছে? প্রতিটি হত্যা মামলার প্রধান আসামি হবেন ইউনূস, আসিফ নজরুল 2 নাম্বার আসামি হবেন। এই মামলাগুলো হবে সময়ের অপেক্ষা। এই ব্যক্তির বক্তব্য শুনে, অ্যাডভোকেট শরীফউদ্দীন, এই ব্যক্তির বক্তব্য শুনে মনে হচ্ছে যে এই ব্যক্তি আওয়ামীপন্থী ব্যক্তি, কিন্তু যে বক্তব্যগুলো তিনি দিচ্ছেন সেই বক্তব্যগুলোর হয়তো বাস্তবতা রয়েছে। কারণ প্রফেসর ইউনূসের আমলে যত কুকর্ম হয়েছে, আকাম কুকাম হয়েছে, সেই ব্যাপারগুলো যদি সত্যি নিরপেক্ষ অবস্থান থেকে দেখা হয়, তাহলে 24-এর আন্দোলনে যে মৃত্যুর ঘটনা ঘটেছে সেটা যদি অপরাধ হয় এবং সেটার যদি দায় শেখ হাসিনার হয় হুকুমের আসামি হিসেবে, তাহলে প্রফেসর ইউনূসের আমলে যত মব হয়েছে এবং সেই মবগুলোকে করতে দেওয়া হয়েছে, যে সকল হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর হুকুমের আসামি হিসেবেও প্রফেসর ইউনূসের 1 নাম্বার আসামি হওয়া উচিত। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে 2টা গুরুত্বপূর্ণ রিট আদালতে খারিজ হয়ে গেল। তার মানে প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ আদালতে টিকছে না। এটাকে কি এই আইনজীবী এরকম ভাববেন যে আদালতকে এখনো প্রভাবিত করা হচ্ছে কিংবা আদালতের উপরে এখনো প্রভাব রয়েছে? আমরা তো সেটা বিশ্বাস করতে চাই না। আমরা মনে করতে চাই যে প্রফেসর ইউনূসের আমলে আদালতকে যেভাবে কুক্ষিগত করে রাখা হয়েছিল, গণতান্ত্রিক সরকার, বিএনপি সরকার আসার পরে সেই কুক্ষিগত অবস্থা থেকে আদালত মুক্তি পেয়েছেন এবং অনেক সিদ্ধান্তই আদালত স্বাধীনভাবে নিতে পারছেন। তাহলে কি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যত অভিযোগ, সেই অভিযোগগুলোর আদৌ কোনো মেরিট নেই? মিথ্যা অভিযোগ করা হচ্ছে এবং আদালতে এই একাধিক রিট খারিজ করে দিয়ে একটা বার্তা দেওয়া হচ্ছে যে প্রফেসর ইউনূসের শাসনকাল নিয়ে কোনো ধরনের কোনো অভিযোগ করা যাবে না, এক ধরনের ইনডেমনিটি দেওয়া হচ্ছে কি? দর্শক, আপনার কাছে কি মনে হয়? সত্যিই কি এই আইনজীবী যে স্বপ্ন দেখছেন সেরকম একটা দিন আসবে যেদিন এত মামলা হবে, সব মামলার প্রধান আসামি ইউনূস হবেন, দ্বিতীয় আসামি আসিফ নজরুল হবেন এবং সেই দিন হয়তো এই 2 জন কেউই দেশে থাকবেন না, অন্য দেশে থেকে অডিও বার্তা, ভিডিও বার্তা দিয়ে তাদের অনুসারীদের কাছে নানা ধরনের মেসেজ পাঠাবেন। সেদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা মিটিং করবেন, টেলিগ্রাম গ্রুপে মিটিং করবেন, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে তাদের যে মিটিং, সেই মিটিংয়ে আড়ি পাতার জন্য ইন্টেলিজেন্স বসে থাকবে কিংবা সরকারি দলের বিভিন্ন সদস্য তাদের গ্রুপে ঢুকে পড়বে, তারা কি করছে সেই অডিওগুলো ফাঁস করবেন। বিদেশে থাকা কোনো একজন সাংবাদিক হয়তো সেদিন সেই অডিওগুলো ফাঁস করে দেবেন। এরকম দৃশ্যগুলো কি আমরা দেখব? আর যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সাথে বর্তমানে ঘটে যাওয়া অনেক প্রসঙ্গের কি আপনি মিল খুঁজে পান? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। কথার সুরে বুঝতে বাকি থাকে না সোশ্যাল মিডিয়া যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এ খবরে সয়লাভ এবং সেটা যে তাকে একটা আতঙ্কে, দুশ্চিন্তায় চাপে ফেলেছে সেটা তিনি আর লুকিয়ে রাখতে পারছেন না। এবং বিএনপি যখন আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে রেখেছে, তারেক রহমান ভাবতেই পারছেন না যে আওয়ামী লীগ এত দমন পীড়নের পরেও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ভরসা করেই কিনা বাংলাদেশে ফেরার কথা ভাবছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের তরফে শেখ হাসিনার ফেরা বিষয়ে কোনো বক্তব্য এর আগে শোনা যায়নি। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, বিচারের মুখোমুখি হতে ফিরবেন বাংলাদেশের সংবাদ মাধ্যমেই আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এমন খবর প্রকাশিত হয়ে গেছে যে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ দলীয় নেতাদেরকে এ কথা জানিয়ে দিয়েছেন। এমনকি আগস্টের মধ্যে ভারতে
বাংলাদেশের হাই কমিশনে শেখ হাসিনার ট্রাভেল পাসের আবেদন করা হবে। সম্ভবত প্রধানমন্ত্রী তারেক রহমান সহ তারেক রহমান সরকারের সকলেই, মানে শীর্ষ ব্যক্তিদের সকলেই এখন বুঝতে পারছেন শেখ হাসিনা তাদেরকে দেশে ফিরে আসার ঘোষণা দিয়ে একটা বড় ধরনের চাপে ফেলতে যাচ্ছেন। একদিকে আন্তর্জাতিক চাপ থাকবে তাদের ওপর, যদি শেখ হাসিনা দেশে ফিরতে চান তারা শেখ হাসিনার যথাযথ নিরাপত্তা এবং বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে পারবেন কিনা সে বিষয়ে। অন্যদিকে তারেক রহমানদের ঘুম হারাম হয়ে গেছে যে শেখ হাসিনা এ সময়ে ঠিক কিসের জোরে, কার জোরে এবং কার সমর্থনে এমন একটা ঘোষণা দিয়ে ফেলতে পারবেন। কারণ তারেক রহমান তো ক্ষমতায় আসতে না আসতেই মানে কয়েকদিনের মধ্যেই সংসদ বসার তিনি নিজ উদ্যোগে সংসদে রীতিমতো ইউনূস যে একটা অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছিল, তারেক রহমান সরকার সেটাকে একেবারে আইন করে নিষিদ্ধ করে দিয়েছে। এখন পর্যন্ত আওয়ামী লীগের একেবারে বর্ষিয়ান নেতৃবৃন্দ থেকে শুরু করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের একেবারে তরুণতম নেতা কর্মী, এমনকি তাদের পরিবারের সদস্যদেরকে যে ঢালাও মামলায় গ্রেফতার করে রাখা হয়েছে, কই তারেক রহমান সরকার তো একজনকেও এখন পর্যন্ত এমনকি জামিনও দেন নাই, তারা তাদের গ্রেফতার কার্যক্রম অব্যাহত রেখেছেন। এরপর কোথায় শেখ হাসিনা এই শক্তি পাচ্ছেন যে তিনি তারেক রহমান সরকারের উপর উল্টো চাপ সৃষ্টি করছেন যে তিনি নাকি বিচারের মুখোমুখি হতে দেশে চলে আসবেন। আর বাংলাদেশের সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সরাসরি জোরের সঙ্গে বলছেন যে তারা সংগঠনকে প্রস্তুত করছেন যাতে শেখ হাসিনা যেদিন আসে সেদিন বাংলাদেশে ঢাকা শহরে তারা জনসমুদ্র তৈরি করতে পারেন। কারণ তারেক রহমান সরকার এসে আইন করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে ফেলার পর ভারতের সঙ্গে তারেক রহমানের সরকারের একটা হৃদ্যতা হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা একেবারে মাঠে মারা পড়েছে। এখন ভারতের সঙ্গে তারেক রহমান সরকারের আর কোনো আলোচনার চ্যানেল খোলা নাই। কাজেই ভারত কি শেখ হাসিনার এই সাহসের পেছনে কাজ করছে, নাকি ভারতের সঙ্গে সম্পর্ক চাঙ্গা করতে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এখন ভারত গেছেন এবং ভারত গিয়ে তিনি প্রধানমন্ত্রী মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে বলে এসেছেন যে এই অঞ্চলের নিরাপত্তায় ভারতই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো সয়লাব এই খবরে যে ইরানের সঙ্গে মধ্যস্থতা করতে পাকিস্তানের সঙ্গে অতি মাখামাখিতে ভারতের সঙ্গে সম্পর্কটা খারাপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। আর ট্রাম্প প্রশাসনের এই ভূমিকার ফলে ভারত, রাশিয়া, চীন মিলে একটা এমন শক্তিশালী জোট গড়ে তুলছে যে তা শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলবে। এহেন অবস্থায় এমন সময়ে মার্কো রুবিও কলকাতা থেকে এই সফর শুরু করলেন যখন এনডিটিভির মতো ভারতীয় সংবাদ মাধ্যম লিখছে যে খুব গুরুত্বের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র মাথায় রাখছে যে পাকিস্তান, চীন, রাশিয়ার সঙ্গে শুধুমাত্র ভারতের সমীকরণ মেলানোই এখন যথেষ্ট নয়। এই অঞ্চলে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ প্রসঙ্গটিও ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষায়। কাজেই তারেক রহমান সবকিছু মিলিয়ে এত জটিল হিসাব মেলাতে পারছেন না। যখন তিনি খাল কাটছেন, তার মেয়েকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছেন, স্ত্রীকে নিয়ে থিয়েটার দেখতে যাচ্ছেন, কখনো কাভার্ড ভ্যান চালাচ্ছেন, কখনো ট্রাক চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, স্ত্রীকে নিয়ে গাড়িতে সান্ধ্য ভ্রমণে বের হচ্ছেন, কিংবা যখন তিনি নানা রকম ভাবে একটা হালকা মেজাজে সময় কাটাতে চাইছেন তখন এই জটিল বিষয়টার সমীকরণ কিছুতেই তিনি মিলাতে পারছেন না। তাই ময়মনসিংহের ত্রিশালে গিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন যে রীতিমতো তলে তলে নাকি পতিত 5ই আগস্টের পতিত গোষ্ঠীর সঙ্গে যেই গোষ্ঠীটা বাংলাদেশে এখন অরাজকতা তৈরি করতে চাইছে তারা
তলে তলে খাতির শুরু করেছে এবং তিনি বক্তব্যের ওই অংশ শুরুই করেছেন এটা বলে, আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া দেখছেন, খবরে শুনছেন যে মানে তার কথার সুরে বুঝতে বাকি থাকে না সোশ্যাল মিডিয়া যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এ খবরে সয়লাভ, এবং সেটা যে তাকে একটা আতঙ্কে দুশ্চিন্তায় চাপে ফেলেছে সেটা তিনি আর লুকিয়ে রাখতে পারছেন না। এবং বিএনপি যখন আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে রেখেছে, তারেক রহমান ভাবতেই পারছেন না যে আওয়ামী লীগ এত দমন পীড়নের পরেও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ভরসা করেই কিনা বাংলাদেশে ফেরার কথা ভাবছেন। সম্ভবত সে কারণে তিনি এমন সন্দেহে ভুগছেন যে যেই জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়ে তারেক রহমানকে 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরিয়ে আনলো, সেই জামাতে ইসলামী আর সেই এনসিপি যাদেরকে তিনি লেজ বলে অভিহিত করছেন, তারা নাকি আওয়ামী লীগের সঙ্গে চক্রান্ত করছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে। শুনে আসি তারেক রহমান কি বলছেন। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আজকে আমাদেরকে সতর্ক হতে হবে। আপনারা পত্রিকা পড়েন, আপনারা সোশ্যাল মিডিয়ায় যান, খবর নিয়ে দেখেন, ওই যে 5ই আগস্ট যাদেরকে দেশে এই বাংলাদেশের মানুষ এই দেশকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। যেইভাবে 96 সালে করেছিল, যেইভাবে 86 সালে করেছিল, তাদের সাথে নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে। আসলে তারেক রহমানের মা খালেদা জিয়াও কিন্তু কখনো জামায়াতে ইসলামীকে 1996 আর 1986 জন্য ক্ষমা করতে পারেন নাই।